থোপায় রিস্ক বেশি, একটা একটা ঝরায় তুলে দিয়ে যায়। সে যদি বাগে ধরে নিয়ে যায় তার তো আর পাওয়া যাবে না, সবাই ছুটে আস্তে আস্তে নিয়ে চলে যাবে। যখন যাচ্ছে বাঘ, আমি তখন রাত্রেবেলা দুধারে টর্চ মেরে দেখছি, বাঘের গায়ে হাত দিয়েছি, দেখি হাতটা যখন এরকম বুলাচ্ছি আর ওর গায়ে এরকম পাছার থেকে হাত বুলিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওই চামড়াটা আলাদাই যেন লাগানো, ঢিলা ঢিলা, একদম তুলো মতো নরম, ওর মাংসগুলোও নরম। হাতটা দূরের থেকে শুকে দেখি না কি বিচ্ছিরি গন্ধ। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের লাগোয়া একটি গ্রামে, জেমসপুর গ্রামে। এখান থেকে প্রচুর মানুষ মাছ কাঁকড়া ধরার জন্য নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনিও নিয়মিতভাবে জঙ্গলে কাঁকড়া ধরতে যান। তো ওনার অভিজ্ঞতা কেমন আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম কাঞ্চন মৃধা। সচরাচর দেখা যায় যে পুরুষরা জঙ্গলে যান, তো আপনি একজন মহিলা হয়েও নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যেতেন, তো কজন একসঙ্গে যেতেন? 10-12 জন 15 জন একসঙ্গে নৌকাতে অনেক লোক যেতাম। আচ্ছা, গিয়ে যে যার মতো খালে নেমে যেতাম, গিয়ে কারোর সঙ্গে কারোর দেখা হতো না। একটা নৌকোতে 10-15 জন চলে যেতেন? হ্যাঁ, সেখানে কাঁকড়া টাকড়া ধরতাম। আচ্ছা, ধরে তারপরে যখন ফুল জোয়ার হয়ে যায় তখন আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে, বলা থাকে, কাঁকড়া ধরা হয়ে গেলে থোপা টোপা সব গুটিয়ে নিয়ে সেখানে এসে সেই খালের মুখে দাঁড়িয়ে থাকতাম, সেখানে নৌকো এসে তুলে নিয়ে যেত। দোনে ধরেছি, থোপায়ও ধরেছি। আচ্ছা। আর থোপায় রিস্ক বেশি, একটা একটা ঝরায় তুলে দিয়ে যায়। সে যদি বাগে ধরে নিয়ে যায় তার তো আর পাওয়া যাবে না, কোনো সারা সন্ধান নেই। আর নৌকোতে থাকলে একজন পাছায় থাকে আর একজন দোনে থাকে, আর মাঝখানে একজন ডরায় থাকে, সে কাঁকড়া তোলে। আর মাথায় যে থাকে সে দোন ফেলে তোলে, আর মাঝের লোকটা ওই কাঁকড়া তোলে, আর পাছার লোক ও বেয়ে বেয়ে নিয়ে যায়। আচ্ছা, কিন্তু আপনারা যেটা বলছেন যে আলাদা আলাদা থাকতে হয়, একজন একজন কাঁকড়া ধরতেন? হ্যাঁ, এক একটা ঝরায় এক একজনের তুলে তুলে দিয়ে যায়। এক জায়গা তো অনেক লোক থাকলে তো কাঁকড়া হবে না। আচ্ছা, ওই জন্য আলাদা আলাদা খালে তুলে দিয়ে যায়। ও, একজনের থেকে একজনের দূরত্ব তবু কতটা হয়? এইখান থেকে স্কুল বাড়ি কত দূরত্ব আমি ঠিক বলতে পারবো না। তাহলে মোটামুটি প্রায় হাফ কিলোমিটারের মতো দূরত্বে এক একজনকে থাকতে হয়। তাহলে তো মানে কোনো যদি বিপদ হয় আপনি না, আস্তে আস্তে সবাই ছুটে আস্তে আস্তে নিয়ে চলে যাবে। দোনে কাঁকড়া ধরার থেকে এই থোপাতে কাঁকড়া ধরার ঝুঁকিটা অনেক বেশি। হ্যাঁ, থোপাতে কাঁকড়া ধরার পদ্ধতি যদি একটু বলেন, মানে আপনাদের প্রত্যেকের কাছে কটা করে থোপা থাকতো? 15টা 20টা করে থাকে, আমরা গাছের ডালে বেঁধে দিয়ে যাই। ও, আর যখন ওই কাঁকড়া ধরে টানে তখন খুব টানাটানি করে, আমরা এসে এক হাত দিয়ে দড়িয়ে করে আর এই হাত দিয়ে জালতি থাকে। আচ্ছা, দড়ি কলি কলি, তারপর যখন কাঁকড়া দেখা যায় হাত দেড়েক জলের তলার থেকে জালতি কাটিয়ে তুলি। ও, 1 হাত 1.5 হাত এরকম। আচ্ছা, থোপাতে সাধারণত যেটা শোনা যায় যে একটা লাঠির মাথায় দড়ি বাঁধা হয়। অনেকে লাঠির মাথায় দড়ি বাঁধে, অনেকে গাছের ডালে বাঁধে। গাছের ডালে বাঁধলে ওইটা হাতে এরকম করে করে গুলি গুলি নিয়ে বেঁধে আসার সময় সুবিধা হয়। জোয়ার উঠে যায় তখন তখন বাড়ি আসতে সুবিধা হয়। আর লাঠির মাথায় হলে অনেকটা তাড়া বেঁধে ওই নিয়ে যাওয়া আসা একটা মানে ওজনও অনেকটা সারা বস্তা নিতে হয়। তারপরে ওই থোপা টোপা নিতে হয়, শাড়ি ফাড়ি অনেক সময় জড়িয়ে স্রোতে এগিয়ে আস্তে আস্তে আবার পিছিয়ে টেনে নিয়ে যায় স্রোতে, ওই জন্য লাঠি সমস্যা হয়। তারপরে শুধু কাঁকড়া না, যখন ভাটা বেলা যায় গিয়ে তারপরে তো খাল টাল দেখি, যে ভাটা বেলা গিয়ে দেখা যাচ্ছে অল্প অল্প জল সরছে, তখন সেই জলে গিয়ে একধারে কিছু লোক গিয়ে পালা টালা কেটে দিয়ে তার উপর মাটি দিয়ে বাঁধ দিয়ে দেয়, দিলে জলটা আটকে যায়। এ মাথায় আমরা এমনিতে হাত দিয়ে দিয়ে মাছ ধরি, বড় বড়। হ্যাঁ, বড় বড় ওই ভাঙাল, পার্শে, ছোট আছে, মাঝারি আছে, চিংড়ি মাছ, বিভিন্ন রকম মাছ। মানে একই সঙ্গে দুটো কাজ হয়ে যায়। হ্যাঁ, আগে মাছ ধরা। ও, আগে মাছ ধরা। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে জোয়ার উঠে গেল, তারপর কাঁকড়া ধরা। মাছ মুহূর্তের মধ্যে বস্তা খাড়া সব ভর্তি মাছে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে একদম ভর্তি। সে তখন একটা আনন্দ লাগে মাছ ধরতে ধরতে।
যে পিছনে বাঘ আসছে কি আসছে সেটা আর লক্ষ্য থাকে না, সেটা আর জ্ঞান থাকে না। মাছের দিকেই তখন মন, তখন খুব আনন্দ লাগে, মাছ পাচ্ছি ভালো। তারপরে আবার জাল ফেলা হয় ওতে। আচ্ছা, কাতলা জাল। হ্যাঁ, জাল ফেলেও আবার চিংড়ি মাছ ধরা হয়। মানে সব রকম করা হয় আর কি। তারপরে আবার বাড়ি এসে আবার বিভিন্ন কাজ বাজ বাড়ি। ওই আয়লার সময় আমাদের অন্য শরীকে বাঘ ঢুকেছিল, ওর গায়ে হাত দিয়েছি। ওর গায়ে মানে লোকালয়ে বাঘ চলে এসেছিল? হ্যাঁ, আয়লার সময়। আমার বড় ছেলে চ্যাংদোলা করে তাকে তুলেছে নৌকায়। হ্যাঁ, পিন্টুদের ঘরে ঢুকেছিল। আমরা যখন ঘর বাড়ি ভেঙে গিয়েছে, যখন যাচ্ছে বাঘ, আমি তখন রাত্রেবেলা দুধারে টর্চ মেরে দেখছি, আর ভাঙা খাটের উপরে ছেলে আর ওর বাবা শুয়ে আছে, আর ছোট ছেলেটা বাড়ি ছিল না, আশুদার বাড়িতে ছিল। আচ্ছা। আর সকাল হয়েছে তখন ও এসছে, এসে দেখে না, সবাই ওই ফরেস্টের লোকজন এসে বাড়ি ঘেরাও করেছে বাঘ ধরার জন্য। তারপর বাঘ যখন এসেছিল তখন রাতের দিকে এসেছিল? রাত্রে, অনেক গভীর রাত্রে, আমরা ঠিক বলতে পারি না কত রাত্রে এসেছিল। ও, তা প্রথমে বুঝলেন কি করে যে হেঁটে যাচ্ছে আর একটা গন্ধ বেরোয়? তাই? হ্যাঁ, এটা কেমন একটা পচা একটা গন্ধ। প্রথমে বুঝতে পারলো কে? আমি দেখেছিলাম, আমি বসেছিলাম। আপনিও দেখেছিলেন? বসেছিলাম। রাত্রে বেলা টর্চ মেরে দেখি না, যাচ্ছে কুকুরের মতো দেখাচ্ছে, হেঁটে যাচ্ছে, কুকুরের চেয়ে একটু বড়। বাবা। তারপরে আমরা চুপচাপ বসে আছি, ঠাকুরের ইচ্ছায় আমাদের কিছু করিনি। মানে বাড়ির চারপাশে তো পাঁচিল ছিল না? না, একদম ফাঁকা ঘরটা। মানে বারান্দাতে কোনো রেলিংও ছিল না? না, ভাঙা ঘর, ভেঙে গেছে। কি সর্বনাশ! আয়লার সময় ঘর ভেঙে দেখছেন গেছে। যে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে? হ্যাঁ, সাইড দিয়ে যাচ্ছে। আচ্ছা। টর্চ মারলাম দুই ধারে, এধারে টর্চ ওধারে টর্চ। ও অত লক্ষ্য করলো না টর্চের দিকে, ওর মতো চলে গেল। আচ্ছা। গিয়ে ওই অন্য শরীরে ঘরে ঢুকেছিল। তারপর ফরেস্টের সংবাদ দেওয়া হলো, ওরা এসে ওকে ঘুম পাড়ালো। ঘুম পাড়ানোর পরে ঘুম পাড়ানি গুলি মেরে ওই অজ্ঞান করে দিল। হ্যাঁ, তারপরে অজ্ঞান করে দিল। তারপরে নৌকাতে তুললো, আমার ছেলে টেলে সব চ্যাংদোলা করে তুললো। নিরন্দাও তুলেছিল, নিরন্দা ছিল তখন। তারপরে ওনাকে তো বাঘে খেলো, সেই বাঘের পেটেই গেল হলো। বাঘের গায়ে হাত দিয়েছি, দেখি হাতটা যখন এরকম বুলাচ্ছি। আপনিও হাত বুলাচ্ছেন? হ্যাঁ, তখন ওই মুখটা বেশি করে জাল দিয়ে জড়ানো, যেন অনেকে ভয় পায়, বাচ্চারা যেন ভয় টয় না পায়। আর ওর গায়ে এরকম পাছার থেকে হাত বুলিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওই চামড়াটা আলাদাই যেন লাগানো, ঢিলা ঢিলা, আর একদম তুলো মতো নরম, ওর মাংস গুলোও নরম। তারপরে ওইভাবে হাত বুলাচ্ছি, হাতটা দূরের থেকে শুকে দেখি না কি বিচ্ছিরি গন্ধ। তারপরে আস্তে আস্তে নৌকায় করে নিয়ে গেল নদীর ধারে, রাস্তা তো ছিল না, নদীর রাস্তা, নিয়ে গেল। গিয়ে তারপরে সবাই হাত বুলাচ্ছে, একজন ওই মাথার চুল ধরে টান দিচ্ছে, তখন ওই বাঘ ঘুমিয়ে আছে, অল্প অল্প তাকাচ্ছে আর জ্ঞান ফিরছে। হ্যাঁ, জিভ বের করছে, তখন এরকম করছে, এরকম করছে তখন। তারপরে ওরা বললো যে সবাই সরে যাও, কেউ হাত দিও না, বাঘের কিন্তু জ্ঞান ফিরছে। দুটো বোট পাশাপাশি বেঁধে তারপরে বাঘকে নিয়ে গেল। আমরা আবার চলে আসলাম, সব বাড়ি, যে যার বাড়ি চলে আসলাম। বাড়ি তো নেই। ওই আর কি আয়লার সময় তখন পুরো ভেসে গেছিল। মানে এই যে বাঁধ আমরা দেখতে পাচ্ছি, নদীর বাঁধ, এই নদীর বাঁধ পুরো ভেঙে গেছিল এবং লোকালয়ে পুরো নোনা জল ভরে আছে, নোনা জল ভরেছিল। তারপরে আবার পরে বাঁধ টাঁধ হলো, জোয়ার ভাটা খেলতে খেলতে তারপর বাঁধ টাঁধ হলো। তারপরে খাবার দাবার দিয়ে যেত বোটে করে। আচ্ছা। কখনো খিচুড়ি ভাত দিয়ে যেত, ডাল চাল আলু পুরানো শাড়ি এইসব দিয়ে যেত, নূতন দিত। এসব খেয়ে আমরা ওই কোন রকমে বেঁচেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে আবার সেই স্বাভাবিক জায়গায় আসলাম। আয়লার তো প্রভাব এখনো পর্যন্ত গ্রামের মধ্যে রয়েছে। সেই মানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, ঝড় যখন হয়, যদি বলে নদীতে জল বাড়বে, তখন আমাদের বিশাল ভয় হয়। মানে গলা শুকিয়ে যায় ভয়ে, মনে হয় কি জানি আবার যদি ঘর বাড়ি ভাঙে, জিনিসপত্র কোথায় রাখবো, ছেলে মেয়ে এগুলো কি হবে, এই চিন্তা হয়। এই যে সাম্প্রতিক রেমাল ঝড়টা এসেছিল, সে সময় তো খুব ঝুঁকি ছিল, কিন্তু ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। না, জিনিসপত্র সব গুছিয়ে রেখেছিলাম, মাইক সেটের প্রচুর জিনিসপত্র আছে তো, গুছিয়ে রেখেছিলাম। আর ও তখন বাড়ি ছিল না, ছোট ছেলে নদিয়ায় ছিল, তো খুব বেশি একটা হয়নি। যাক, আস্তে আস্তে কেটে গেছে।
মানে গ্রামের কোনো বাঁধ কোনো জায়গাতে ভাঙেনি? না, অল্প স্বল্প একটু হয়েছিল, পেপার টেপার দিয়েছিল বাগেধারে গোড়ায়। আচ্ছা আচ্ছা, কোনো ক্রমে নোনা জলকে আটকানো গেছিল। হ্যাঁ, আর এমনি টুকটাক মাটি দিয়েছিল। আচ্ছা আচ্ছা।